প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন অধ্যায়ে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এই সম্পর্কে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এই বিষয়। আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। এটা হচ্ছে একটা পরমাণু, এটা একটা পরমাণুর গঠন। এখানে হচ্ছে কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস আর কেন্দ্রের বাইরে হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের একটা পরমাণুর গঠন। আমরা জানি একটা পরমাণুর মধ্যে থাকে তিনটা ক্ষুদ্রতম কণিকা। পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এখন পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এটা জানতে গেলে আমাদের এই কক্ষপথ সম্পর্কে একটু জানতে হবে। এটা হচ্ছে একটা পরমাণুর হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এভাবে পরমাণুর অসংখ্য কক্ষপথ আছে। এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে উক্ত পরমাণুর দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এমনি আমাদের চতুর্থ কক্ষপথে আমরা পাবো, এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। এখন এই কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে তার একটা সূত্র আমাদের আছে, সেটা হচ্ছে 2n²। এখন প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে 2n²। অর্থাৎ এক্ষেত্রে n এর মান হচ্ছে n সমান সমান 1, 2, 3 ইত্যাদি। n এর মান হচ্ছে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা আমাদের হচ্ছে n এর মান। এখন এই কক্ষপথে কটা করে ইলেকট্রন ধারণ করতে পারবে তার একটা সূত্র হচ্ছে 2n²। প্রথম কক্ষপথে আমাদের যদি এই সূত্র অ্যাপ্লাই করি 2n², আমাদের হচ্ছে n এর মান হচ্ছে 1, তার মাথায় স্কয়ার। তাহলে আমরা এটা করলে পাবো হচ্ছে সমান সমান হচ্ছে 2 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের হচ্ছে 1 সমান সমান হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে আমাদের হচ্ছে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি। দ্বিতীয় কক্ষপথে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করলে 2n²। তাহলে n এর মান হচ্ছে আমাদের হচ্ছে 2²। তাহলে 2 × 2 এর স্কয়ার করলে হবে আমাদের হচ্ছে 4, তাহলে হচ্ছে 8টি। তৃতীয় কক্ষপথে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 2, n এর মান হচ্ছে 3² সমান সমান হচ্ছে 2 × 3 দিয়ে স্কয়ার করলে হবে হচ্ছে 9 সমান সমান হচ্ছে 18টি। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। এইভাবে আমরা নিউক্লিয়াসের পাশে কক্ষপথগুলো হিসাব করতে পারি। আমাদের এই কক্ষপথে কটা ইলেকট্রন ধারণ করবে তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n²। সুতরাং আমরা বলতে পারি প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে 2n² এর সূত্র অ্যাপ্লাই করলে প্রথম কক্ষপথে n এর মান হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথে n এর মান হচ্ছে 2, তৃতীয় কক্ষপথে n এর মান হচ্ছে 3। তাহলে প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 18টি। অনুরূপ ভাবে আমরা চতুর্থ কক্ষপথে কটি ইলেকট্রন ধারণ করতে পারবে সেটাও আমরা জানতে পারবো। এখন এই জ্ঞানের ভিত্তিতে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব।
প্রথম আমি লিথিয়াম পরমাণুর কথা বিবেচনা করি। আমরা লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি করি, এটা হচ্ছে আমাদের লিথিয়াম পরমাণু। লিথিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের হচ্ছে 3, ইলেকট্রন বিন্যাস করলে 2 আর 1। কেন 2 আর 1 হলো? কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে, অর্থাৎ আমাদের এই যে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমাদের লিথিয়াম পরমাণুর, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু আমাদের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা, অর্থাৎ 2টা আছে, এবং দ্বিতীয় কক্ষপথে 8টা থাকার কথা, কিন্তু এর আছে হচ্ছে 3টা হচ্ছে টোটাল। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ 2 আর 1। প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের হচ্ছে 1টা। অর্থাৎ লিথিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো লিথিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে আছে হচ্ছে 1টি ইলেকট্রন। এরপর আমরা কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। কার্বনের পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে 6। প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে আমাদের 4টা। কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারবো কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ 2 আর হচ্ছে 4। কারণ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি থাকতে পারবে এবং দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি। আমাদের হাতে আছে 4টা, তাহলে আমরা কার্বনের 6 সমান 2 আর 4 লিখতে পারবো। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন রইল, আর দ্বিতীয় কক্ষপথে আমাদের 4টা থাকবে, 2টা 3টা 4টা। তাহলে আমরা লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখলাম। প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 1টা। আর কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখলাম হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 4টা। কারণ আমরা এই সূত্র থেকে এটা জানতে পারি, এই সূত্র থেকে, অর্থাৎ প্রথম কক্ষপথে আমাদের থাকতে পারবে 2টা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা। এভাবে চতুর্থ কক্ষপথেও থাকতে পারবে এবং হিসাবও করতে পারবো আমরা। আমরা কার্বন দেখলাম, লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখলাম। এরপরে আমরা হচ্ছে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখব। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো প্রথম কক্ষপথে আমাদের হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা, তাহলে 2 আর 8 যোগ করলে 10 আর 1 11। সোডিয়াম পরমাণু প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, সোডিয়াম পরমাণু। সোডিয়াম প্রথম কক্ষপথে আছে আমাদের হচ্ছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, 2টা 4টা আর 2 6টা আর 2 8টা, তৃতীয় কক্ষপথে 1টা। তাহলে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11। এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 2 8 1। অর্থাৎ সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে 8টা আর তৃতীয় কক্ষপথে হচ্ছে 1টা।
কারণ আমরা এখান থেকে জানতে পারি প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি আর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি। সোডিয়ামের পরে আমরা এখন ম্যাগনেসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 2 আর 8 যোগ করলে 10 আর 2 হচ্ছে 12। Mg তে হচ্ছে ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু, এটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু। ম্যাগনেসিয়াম পরমাণুর আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, 2, 8, 2। তাহলে প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে 8টা ইলেকট্রন, 2 আর 2 4 আর 2 6 আর 2 8। তারপরে শক্তি স্তরে থাকবে আমাদের হচ্ছে 2টি ইলেকট্রন। বারোটা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 2। প্রথম কক্ষপথে হচ্ছে আমাদের হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের হচ্ছে 8টা আর তৃতীয় কক্ষপথে হচ্ছে 2টা। এটা ম্যাগনেসিয়াম পরমাণুর আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এরপরে আমরা ইলেকট্রন বিন্যাস করব হচ্ছে ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে 17। ইলেকট্রন বিন্যাস করলে হবে হচ্ছে 2 8 7। Cl তে ক্লোরিন, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয় কক্ষপথ। তাহলে ক্লোরিনের প্রথম কক্ষপথে আমাদের আছে হচ্ছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে আছে হচ্ছে আমাদের 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 17। একে আমরা বিন্যাস করলে পাবো, ইলেকট্রন বিন্যাস হিসাবে করলে পাবো 2 8 7। অর্থাৎ প্রথম কক্ষপথে হচ্ছে আমাদের 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের 8টা আর তৃতীয় কক্ষপথে হচ্ছে 7টা। এই সূত্রের আলোকে আমরা দেখতে পাচ্ছি আমরা কেন ক্লোরিনকে 2 8 আর 7 লিখলাম, 17কে ভেঙে ক্লোরিনকে কেন আমরা 2 8 আর 7 লিখলাম, সেটার কারণ সম্পর্কে এখন আমি বলবো। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে এটা হচ্ছে আমাদের ক্লোরিনের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে ক্লোরিনের দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে ক্লোরিনের তৃতীয় কক্ষপথ। অর্থাৎ ক্লোরিনের 3টা কক্ষপথ আছে। আমরা দেখতে পাচ্ছি এই সূত্রের সাহায্যে প্রথম কক্ষপথে ক্লোরিনের সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এই হচ্ছে সেই 2টি, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি আমরা লিখলাম। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি। আমাদের 2 আর 8 যোগ করলে হয় 10। তাহলে 17 থেকে 10 বাদ দিলে থেকে 7, তাহলে আমাদের আছে 7। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা দেখলাম প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি থাকতে পারে, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি থাকতে পারে। সুতরাং আমরা ক্লোরিনকে লিখলাম 2 8 7। প্রথম কক্ষপথে আমাদের 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা। এভাবে আমরা পরমাণুতে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় এই সূত্রের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আমি এখানে 5টা মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদেরকে বললাম, বাকিগুলো আশা করি তোমরা বাড়িতে চেষ্টা করলে পারবে। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেই সম্পর্কে দেখলাম। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।